স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্যে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি, তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বাড়বে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা। দুটি উপনির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী অংশ নিচ্ছে। ভোটদান শেষে উত্তরা স্কুল ও কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সাথে কথা বলেছেন আওয়ামী লীগ প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার দেশের ঢাকা 18 সর্বস্তরের জনগণ এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের নেতাকর্মী ভাই বোনদের। আমি শ্রদ্ধা জানাই আমার প্রিয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রতি। আমি শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ৭৫ সালে যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই দিনে। আমার জীবনে আজকে অত্যন্ত একটা আনন্দের দিন, অত্যন্ত একটা পরিশ্রমে যে সফলতা আসে তার একটা স্বীকৃতির দিন। মহান আল্লাহর কাছে মহান আল্লাহর অশেষ রহমত, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার তৃণমূলের একজন নগণ্য কর্মীকে ঢাকা 18 আসনে মনোনয়ন প্রদান করেছেন। আমি আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা 18 আসনের সর্বস্তরের জনগণের মাঝে আমি বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে আমি গণসংযোগ করেছি। মানুষের যে উচ্ছ্বাস এবং আনন্দ দেখেছি এবং আমাদের নেতাকর্মীদের যে বাদ ভাঙা জোয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে হারে উন্নয়ন করে যাচ্ছেন, ঢাকা 18 আসনের জনগণ সর্বস্তরের জনগণ তা অত্যন্ত সহজভাবে গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নকে। আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, ভোটের পরিস্থিতি কি দেখছেন, আশাবাদী কিনা? আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, ভোটার সংখ্যা প্রায় 10টা। ভোটার হারের উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে। আমি যে কয়টা কেন্দ্রে গিয়েছি দেখেছি ভোট পড়তেছে এবং জনগণ ভোট দেওয়ার জন্য আসতেছে, তো এটা আরো বৃদ্ধি পাবে। আশা করি জনগণ তাদের ভোট প্রয়োগ করতে আসবে এবং জয়ের ব্যাপারে আমি নিশ্চিত, আল্লাহর রহমত। জনগণের ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব, এই আশা রাখি ইনশাল্লাহ। জানতে চাই যে বিএনপি যিনি প্রার্থী, তিনি ভোট দিয়ে অভিযোগ করেছেন যে সবগুলো কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং ভোট সুষ্ঠু হচ্ছে না। আপনি প্রশাসনকে ব্যবহার করছেন, আপনার বক্তব্যটা কি? এখানে মিডিয়া বাইরে আছেন, এখানে কোনো অপ্রকৃত ঘটনা ঘটেছে কিনা আপনারাই ভালো বলতে পারবেন। আমার জানা মতে ঢাকা 18 আসনের কোথাও এই ধরনের অপ্রকৃত ঘটনা ঘটে নাই এবং আমার জানা নেই। এজেন্ট বের করে দেওয়ার একটা অভিযোগ এসেছে। এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ। এটা বরাবরই ওনারা দিয়ে আসছে। আমাদের সাথে আমাদের সম্মানিত জনসাধারণ আছেন, আমাদের ঢাকা 18 আসনের। আমাদের বহিরাগত লোকের দরকার নাই, বরঞ্চ তারই বহিরাগত লোক এনে গণসংযোগ করেছে। বহিরাগত লোক এনে এখানে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু আমাদের কোনো বহিরাগত লোকের দরকার পড়ে না। জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ, এবং এখানে জনগণ এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী। যারা প্রার্থী বিএনপি প্রার্থী অভিযোগগুলো করেছেন, পয়েন্ট আকারে আপনাকে বলি যে এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, ভোটাররা ভোট কেন্দ্রে যেন আসতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে, ভোট সুষ্ঠু হওয়ার কোনো প্রশ্ন নয় এবং ভোটের কোনো পরিবেশ নাই। এই বিষয়ে আপনি কি বলবেন? এরা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে, এখনো তাই বলছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আপনার দৃষ্টিতে ভোট কেমন হচ্ছে? জনগণের উপস্থিতি ভালো, ইনশাল্লাহ ভালো ভোট হবে আশা করি ইনশাল্লাহ। আপনারা যখন প্রচার চালাচ্ছেন তখন প্রচুর নেতাকর্মী ছিল, কিন্তু ভোট কেন্দ্রে
অন্যান্য কেন্দ্র আছে একটু অ্যাড করবো সাথে গতগুলো নির্বাচনে অনেক প্রচার প্রচারণার পর আমরা দেখেছি ভোটার উপস্থিতি একেবারে কম হচ্ছে, যেটা আওয়ামী লীগ নিজেও এটা নিয়ে মানে অস্বস্তিতে আছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে কি সে অস্বস্তি কাটানো সম্ভব কিনা? হ্যাঁ, আশা করি অবশ্যই অস্বস্তি কাটানো সম্ভব। জনগণ ভোট দিতে আসবে এবং তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবে। ভোটার উপস্থিতি কম, কেন কম মনে হয়? বেলা 17তে পারবে, এটা সময়ের ব্যবধানে আসলে আস্তে আস্তে ভোটার সংখ্যা বেড়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। বেলা 17তে ভোট পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা দেখছিলেন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন ঢাকা 18 আওয়ামী লীগ প্রার্থী। দর্শক, ভোটের আরো খবর জানাতে ঢাকা 18 ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত এবং আব্দুস সামাদ। আমরা শুরুতেই চলে যাব উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। আমরা তো ঢাকা 18 আওয়ামী লীগ প্রার্থী তার বক্তব্য শুনলাম এতক্ষণ। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে জানাবেন। ভোটারদের উপস্থিতি কিছুটা কম, মানে সকালে তো কমই ছিল। আর এখন মূল যে কেন্দ্রগুলো অর্থাৎ উত্তরার যে প্রধান কেন্দ্রগুলো, সেগুলো কেন্দ্রে কিছুটা ভোটার উপস্থিতি বেড়েছে, কিছু কেন্দ্রে ভোট পড়েছে, তবে সেটি কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যক নয়। মানে সাধারণভাবে যত ভোটার আসার কথা তেমন ভোটার এখনো পর্যন্ত আসেনি। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে কথা জানতে চেয়েছিলেন সেটি হলো যে আসলেই পুরো কেন্দ্র জুড়েই কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সেইভাবেই ভোট কেন্দ্রগুলো বেষ্টন করে রেখেছে পুলিশ। এবং আমি যেটি বলতে পারি যে কিছুক্ষণ আগে যেমন আওয়ামী লীগের প্রার্থী ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, এই আওয়ামী লীগের প্রার্থী কথা বলার আগে বিএনপির প্রার্থী কথা বলেছেন। সেখানে তিনি এই অভিযোগগুলো করেছেন যে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, মানে অধিকাংশ কেন্দ্র থেকেই তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং তিনি আরেকটি যে অভিযোগ করেছেন সেটি হলো যে প্রতিটি ভোট কেন্দ্রের সন্নিকটেই আওয়ামী লীগ প্রার্থী তাদের ক্যাম্প গঠন করেছে এবং সেখানে বিপুল সংখ্যক নেতা কর্মীদেরকে নিয়ে অবস্থান নিচ্ছে এবং যে কারণে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে ভয় পাচ্ছে, এটি বিএনপির প্রার্থী অভিযোগ করেছেন। আর এছাড়া বিএনপির প্রার্থী এটাও অভিযোগ করেছেন যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে কাজ করছে। এই হলো এস.এম. জাহাঙ্গীর হোসেনের অভিযোগ ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্র। এই কেন্দ্রেই কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যিনি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন তিনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরেই যে অভিযোগগুলো আমি বললাম সেই অভিযোগগুলো তিনি এখানে বলে গিয়েছেন। আপনারা ভোট কক্ষের পরিস্থিতি দেখছেন, এখানে নারী ভোটারদের কিন্তু সংখ্যা এখন এই মুহূর্তে বেশ বেড়েছে এবং আপনি দেখছেন যে বৃদ্ধ এমন ভোটাররাও এসেছেন এবং ভোট দিচ্ছেন। আমরা যে কেন্দ্রটি আছে এই কেন্দ্রটি কিন্তু একদমই উত্তরার কেন্দ্রেই বলা যায়, উত্তরার কেন্দ্রেই বলা যায় এবং সেখানের এই ভোট কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে আপনি দেখছেন যে নারী ভোটারদের সংখ্যা যথেষ্টই রয়েছে এবং সকালে আরও কম ছিল কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা বেড়েছে। আপনি দেখছেন যে ভোটাররা তাদের ভোটার আইডি কার্ড এবং ভোটার স্লিপ নিয়ে এখানে আসছেন এবং যেহেতু একজন ভোটারকে দেখা যাচ্ছে তিনি অতিশয় বৃদ্ধ, তাকে সাহায্য করার জন্য কিন্তু এখানে নির্বাচন কমিশনের নিয়োগ দেয়া সহকারী রয়েছে, তারা সাহায্য করছেন এবং তিনি সেইভাবেই ভোট দিচ্ছেন। আমরা তাবাসসুম এর পরের বুলেটিনে হয়তোবা জানাবো যে অন্য কেন্দ্রগুলোর কি পরিস্থিতি। তাবাসসুম। শান্ত, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আমরা প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, আমরা এবার যাব সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ কেমন? সকালের দিকে যেমন কম ছিল, এখন কি ভোটার বেড়েছে কিনা? এছাড়া কোনো অভিযোগের খবর আপনি পেয়েছেন কিনা?
চলে আসছে, টেনশন নেই, তিনি সব নিয়ন্ত্রণ করবেন এখন, সব চুপচাপ। দিন বাড়ার সাথে সাথে কিন্তু কিছু ভোটার সংখ্যা বাড়ছে, তবে পুরুষ ভোটার সংখ্যা কম। মহিলা ভোটার সংখ্যা কিন্তু আসলে চোখে পড়ার মতো রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জ 1 আসনটি 17টি ইউনিট একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে প্রায় 3,64,000 ভোটার রয়েছে এবং 171টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণের বিষয়ে যে এই প্রার্থী রয়েছে, শুধু আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা যে কেন্দ্রগুলোতে ঘুরেছি দেখেছি সেখানে কিন্তু বিএনপির কোনো এজেন্ট নেই। সমস্ত কেন্দ্রে কিন্তু আওয়ামী লীগের দখলে রয়েছে। বিএনপি প্রার্থীর যে অভিযোগ যে তাদের আসলে যারা এজেন্ট ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং বিএনপি সমর্থিত ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, এইরকম কিন্তু বিএনপির অভিযোগ। তবে আওয়ামী লীগ যে প্রার্থী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে যে আসলে এই আসনটি কিন্তু আওয়ামী লীগের দুর্গ, যে কারণে বিএনপি আসলে জানে নিশ্চিত করা যায়, সেজন্য কিন্তু বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু তারা নানা অভিযোগ তুলেছেন। আমি এই যে কেন্দ্রটি রয়েছে সদর উপজেলার পারপাচিল, এই কেন্দ্রে যে পুলিশ দায়িত্ব রয়েছে আমি তার সাথে একটু কথা বলবো যে আসলে এই কেন্দ্রের ভোটের পরিবেশ কেমন এবং ভোটার সংখ্যা বাড়ছে কিনা। হ্যাঁ, আপনার ঠিক আছে। আমাদের এই কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট নির্বাচন চলতেছে। তো এখানে ভোটার সংখ্যা মহিলা তুলনামূলকভাবে বেশি। তো আমি শুনলাম যতটুকু যে মহিলা ভোটার বেশি হওয়ার কারণ হয়েছে কি পুরুষ ভোটারগুলো সবাই কাজে গেছে। তো এনারা দুপুরের পরে নাকি ওনারা আসবে, তখন হয়তো বাড়তে পারে পুরুষ ভোটারের সংখ্যাটা। তো এই অবস্থায় এখন মহিলা ভোটারের সংখ্যা বেশি। তো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলতেছে। এখানে কোনো সম্ভাবনা মানে কোনো সমস্যা নাই বা কোনো নাই এখানে কোনো। আসলে বিএনপির কোনো এজেন্ট এখানে নাই কেন? আসে নাই, আমাদের না আসলে তো আমরা আসলে করতে পারি না। এখানে কোনো বিএনপির কোনো এজেন্ট বা আসেনি এখানে, আমাদের এমনি কোনো আসেনি কেউ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যে এই কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্রগুলো কিন্তু পরিবেশ আসলে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। তবে আসলে বিএনপি প্রার্থীর যে অভিযোগ যে তাদের আসলে যে সমর্থনে ভোটাররা তাদেরকে ভোট দিতে যাচ্ছে না। তো সব মিলে কিন্তু যে এই বিকেল 4টা নাগাদ কিন্তু এই সুষ্ঠু পরিবেশই থাকবে এমনটাই কিন্তু আশা করছেন সকলে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে 1 আসনের উপনির্বাচনে ভোটের সর্বশেষ। ফিরছি স্টোরিতে তাবাচ্ছুম আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের খবর জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদ শান্ত এবং আব্দুস সামাদ সাইম। রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন বাবা খায়রুল ইসলাম ও ছেলে শাবাব ইসলাম অরিন। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়, পেশায় সড়ক বিভাগের ঠিকাদার খায়রুল ইসলাম আর্থিক দুরবস্থার কারণে কয়েক বছর ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ছেলে অরিন ছিল অটিস্টিক শিশু। স্ত্রী জানান, দুপুরে বাসায় ফিরে ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে স্বামী ও সন্তানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে খবর পেয়ে পুলিশকে তাদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখন শুনলাম 1,40,000 টাকা পায়। তো এই মিললে মানে এগুলার টেনশন করে আত্মহত্যাটা। তো আমরা যা শুনলাম, আমি জরুরি অবস্থায় দেখছি দুজনের। তো আগে ছেলের মারছে মায়েরা, পরে বাপে আত্মহত্যা করছে। বিভিন্ন কারণে সে ফ্রাস্ট্রেটেড ছিল। এই সকল কারণে হয়তো সে তার একটা অটিস্টিক বেবি ছিল, সে কারোর সাথে খুব একটা মিশতো না তারা অটিস্টিক বেবির কারণে। এটা হয়তো বা তার ছেলেটাকে প্রথমে আত্মহত্যা ফাঁসিতে ঝুলানোর পরে সে নিজে আত্মহত্যা করছে, এটাই আমার ধারণা হচ্ছে আর কি। কাগজে কলমে সারা দেশে অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা 100 হলেও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 1,500-এর বেশি। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর বদলে সুস্থ ব্যক্তিকে অর্থের বিনিময়ে জোরপূর্বক বানানো হয় মানসিক রোগী। অবৈধ এসব প্রতিষ্ঠান বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত হচ্ছে সেই তালিকাও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
2015 সালে রাজধানীর মহাখালী এলাকায় প্রিভেনশন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে গুরুতর জখম অবস্থায় 60 জনকে উদ্ধার করে র্যাব। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই চলেছে 13 বছর ধরে। 2017 সালে যুগ্ম সচিব ফসিউদ্দিনকে অর্থের বিনিময়ে জোরপূর্বক মানসিক রোগী বানানোর চেষ্টা করে তার পরিবার, যাতে সহযোগিতা করেছে ঢাকা মনোরোগ ক্লিনিক। মাইন্ড কেয়ারের মতো এসব প্রতিষ্ঠানেও কখনো চিকিৎসা হতো না, চলতো অর্থের বিনিময়ে সুস্থ মানুষকে মানসিক রোগী বানানোর প্রতিযোগিতা। জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর অরূপ রতন চৌধুরী বলছেন, অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরেই এমন ব্যবসা চালিয়ে যাচ্ছে সারা দেশে 1,500 অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। সম্পত্তির কারণে কোনো ব্যক্তিকে মানসিক রোগী বানিয়ে তার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়া বা দখল করে নেওয়া, এইটা একটা কারণ হচ্ছে মানসিক এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর, এবং দেখা যাচ্ছে টাকার বিনিময়ে তারা এইগুলা কাজ করছে। এদিকে বুধবার সচিবালয়ে এক বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, অবৈধ তালিকা প্রস্তুত আর খুব শীঘ্রই এসব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাচ্ছি যে ডিভিশন ওয়াইজ, জোন ওয়াইজ এই সমস্ত জিনিসগুলোকে বের করতে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ওনার এলাকার টোটাল লাইসেন্সড এবং আনলাইসেন্সড লিস্ট আমাদের কাছে দেবে। তখনই স্বাস্থ্য ডিপার্টমেন্ট মনে করবে যে এখানে অনিয়ম হচ্ছে, আমাদেরকে বললে আমরা যাব সেখানে, কিংবা আমাদের গোয়েন্দা তথ্য যদি আমরা খবর পাই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী আলাপ আলোচনার মাধ্যমে সেই ব্যবস্থাটা নেবে। মাদকাসক্তি নিরাময়ের নামে বাণিজ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রতিষ্ঠান বন্ধ, বেতন হয় না প্রায় 8 মাস, বন্ধ টিউশনও। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু তাও অজানা। এমনই বাস্তবতা প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। আয়ের উৎস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান সরকারি নির্দেশনার বাইরে গিয়ে করোনা প্রেক্ষাপটের মধ্যেই শুরু করেছে শিক্ষা কার্যক্রম। কেউ কেউ চালাচ্ছে ভর্তি প্রক্রিয়া। সাইফুদ্দিন জিন্নাকে সঙ্গে নিয়ে সজল দাসের প্রতিবেদন। খোদেজা খাতুন 24 বছর ধরে করছেন শিক্ষকতা। করোনা প্রেক্ষাপটে বন্ধ প্রতিষ্ঠান, বন্ধ বেতনও। জমানো টাকায় এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসার চলছিল, কিন্তু তাও শেষ। বাধ্য হয়েই শুরু করেছেন সেলাইয়ের কাজ। কোনো বেতন পাচ্ছি না, বর্তমানে আমার অবস্থা খুব শোচনীয়, সংসারে চলাটাই আমার খুব কষ্ট। একই অবস্থা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের। বেশিরভাগ অভিভাবক করোনা প্রেক্ষাপটে স্কুলের বেতন দিতে আন্তরিক না হওয়ায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবেন কিনা এ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এপ্রিল মাস থেকে এই চলতি মাস পর্যন্ত আমি এখন পর্যন্ত 1 টাকাও ভাড়া দিতে পারিনি। ভেবে পাচ্ছি না কিভাবে আমার এই ভাড়াগুলি দিব। খোদেজা আর হাবিবুরের মতো দেশের 50,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20 লাখ শিক্ষক কর্মচারী পড়েছেন এমন জটিলতায়। করোনা প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই থমকে আছে দেশের শিক্ষা ব্যবস্থা, যে কারণে বিপাকে পড়েছেন শিক্ষক কর্মচারীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পেলেও বড় ধরনের বিপাকে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। চাইছেন সরকারের সুনজর। এদিকে এই বাস্তবতায় প্রয়োজন মানে না আইন, এই কথাটি অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে। সরকারি নির্দেশনার বাইরে গিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে অনেক প্রতিষ্ঠান, যেখানে উপেক্ষিত করোনা প্রেক্ষাপট। আমরা সেইভাবে বেতন আদায় করতে পারছি না, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। সমস্ত কিছু বিবেচনা করে শর্ত সাপেক্ষে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত চালু করে দেবেন। এক্ষেত্রে সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য সুরক্ষা আর স্কুল ফি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে মেয়েদের বাড়িতে পড়ায় মন বসে না, তাদের একটা বোরিং অবস্থা হয়ে গেছে। আমাদের কাজকর্ম নাই, স্কুল থেকে চাপ দিতেছে বেতনের জন্য। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে দেশের শিক্ষা সংশ্লিষ্টদের জন্য পরিস্থিতি ততই জটিল করে তুলছে করোনা প্রেক্ষাপট। সজল দাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আজ আত্মসমর্পণ করবেন 40 জলদস্যু। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জলদস্যুরা যেহেতু আত্মসমর্পণ করবে, সেই ক্ষেত্রে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা কোনো প্রকার নেওয়া হয়েছে কিনা? উপকূলীয় এলাকাগুলোতে র্যাব 7 কাজ করে চট্টগ্রামে। র্যাব 7-এর তৎপরতাই 34 জন
জলদস্যু আজকে আত্মসমর্পণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছানোর কথা রয়েছে। পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনিও আসবেন এখানে, এই অনুষ্ঠানে যোগ দেবেন। আজকের আয়োজন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমার সঙ্গে আছেন জনাব মাশকুর রহমান, উনি র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার। আমাকে একটু জানাবেন আজকের আয়োজন সম্পর্কে, এবং এই যে জলদস্যুরা এর আগেও বিভিন্ন সময় আত্মসমর্পণ করেছে আপনাদের মাধ্যমে, তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য আপনাদের কি কি কার্যক্রম আছে একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনারা অবশ্যই অবগত আছেন যে 2018 সালের 20 অক্টোবর আমাদের মাধ্যমে 43 জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল মহেশখালীতে। তো মহেশখালীতে যে সকল জলদস্যু আত্মসমর্পণ করেছিল তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য তাদের যেই মামলাগুলো আছে আইনিভাবে সেগুলো মোকাবেলা করার জন্য এবং আইনিভাবে সমাধান করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করি বা করেছি। এবং এর মধ্যে 43 জনের মধ্যে ম্যাক্সিমাম অলরেডি বিভিন্ন ব্যবসা বাণিজ্যে নিয়োজিত আছে, স্বাভাবিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যার যেই পেশায় দক্ষতা আছে সেই দক্ষতা অনুযায়ী তাদেরকে সেভাবে পুনর্বাসিত করা হয়েছে। তো আজকে বাইদ ইসলাম আপনি জেনেছেন যে আমাদের এখানে 34 জন জলদস্যু আত্মসমর্পণ করতে যাচ্ছে। আর এই 34 জন জলদস্যু মূলত বাঁশখালী, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া এবং চকরিয়া থেকে এসেছে, সবাই উপকূলীয় এলাকার জলদস্যু। তো এই 34 জন জলদস্যুর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 6 জন জলদস্যু রয়েছে। এদের জন্য আমরা পূর্বে যে ধরনের ব্যবস্থা করেছিলাম তাদের জন্য একই রকম ব্যবস্থা এবং আইনি সহায়তা প্রদান করা। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার র্যাব 7-এর জনাব মাশকুর রহমানের সঙ্গে। আজকের আয়োজন সম্পর্কে তিনি জানাচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক এখানে কিছুক্ষণ পর পৌঁছাবেন। অনুষ্ঠান শুরু হলে নিশ্চয়ই আবারও যুক্ত হবে। তাবাসসুম। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। করোনাকালে প্রায় থমকে আছে জনশক্তি রপ্তানি, ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সিগুলো। এছাড়াও হজ এজেন্সিদের সংগঠন হাব জানিয়েছে মহামারীর এই সময়ে মৌসুমের ব্যবসা পরিচালনা করতে না পেরে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। খাত সংশ্লিষ্টদের দাবি, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আলাদা প্রণোদনা নিশ্চিত করার পাশাপাশি শ্রমবাজারে সক্ষমতা বাড়ানোর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্বের অন্তত 170টি দেশে শ্রমিক পাঠায় বাংলাদেশ, যেখানে কাজ করছে 1,28,00,000-এর মতো শ্রমিক। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের 6টি দেশে থাকে 75% কর্মী। এছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরও শ্রমশক্তি পাঠানোর অন্যতম গন্তব্য। তবে করোনার থাবায় গত 7 মাসে ফেরত এসেছে 2 লাখেরও বেশি প্রবাসী শ্রমিক। একদিকে বিদেশ ফেরত শ্রমিকদের ফিরে যাবার অনিশ্চয়তা, অন্যদিকে নতুন করে জনশক্তি রপ্তানিতে হোঁচট, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি ও খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর। এছাড়াও হজ মৌসুমে ব্যবসা পরিচালনা করতে না পেরে বন্ধ হয়ে গেছে অনেক এজেন্সি প্রতিষ্ঠান। এখন বাংলাদেশের হজ এজেন্সিগুলি প্রায় 90% অফিস বন্ধ। হজ এজেন্সির জন্য একটা সিজন লস মানে পুরা বছর লস। ফলে বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে, স্টিমুলাস দিতে হবে, তাদের বেঁচে থাকার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এদিকে যদি গভর্নমেন্ট আমাদের সদায় দৃষ্টি আকর্ষণ না দেয় তাহলে আমাদের এই ক্ষতির সম্মুখীন থেকে উত্তরণের কোনো উপায় নাই। প্রত্যেকটা স্টাফদের, কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, কোনো ইনকাম আমাদের নাই, কেন কোনো টিকিট আমাদের নাই। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বিএমইটির তথ্য বলছে, গত বছর মোট বিদেশে যাওয়া কর্মীর 90% গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। শুধু সৌদি আরবে গেছেন 57% কর্মী। নতুন করে বড় কোনো শ্রমবাজার তৈরি করতে না পারায় ধারাবাহিকভাবে কমে আসছে বিদেশে কর্মী পাঠানো। করোনা পরবর্তী সময়ে শ্রমবাজার চালু হলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এগিয়ে থাকতে সক্ষমতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। একদিকে যেরকম কোভিড-19 সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, আরেকদিকে হলো বাজার খোলার সাথে সাথে আমাদের সে সক্ষমতা এখন অর্জন করা উচিত। আমাদের যে সমস্ত ইনডিসিপ্লিনের কারণে বাজারগুলি বন্ধ হয়েছে সেগুলিকে ডিসিপ্লিনে আনা, যে সমস্ত ইনডিসিপ্লিনের কারণে আমাদের মন্ত্রণালয় হ্যান্ডেল করতে পারে নাই সেগুলিকে সক্ষমতা আনা। বছরে গড়ে 7 লাখ কর্মী বাংলাদেশ থেকে যায় বিভিন্ন দেশে, যদিও চলতি বছরের মে পর্যন্ত পাঠানো গেছে মাত্র 1,81,000। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারের আহ্বানের মধ্য দিয়ে
কিশোরগঞ্জে যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ও যুবলীগ নেতা সামিউল হাসান চৌধুরী লিমন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সাকিব আল হাসান। বিসিবির বেঁধে দেয়া মানদণ্ড 11 ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন মাশরাফি বিন মুর্তজা। ফিটনেস ফিরে পেলেই বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে খেলার সুযোগ থাকছে নড়াইল এক্সপ্রেসের, বলেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।